আবার হার। ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচে কিন্তু ভারতের আবার হার। এবার একটু মার্জিনটা কম ছিল, মাত্র 2 উইকেটে হেরেছে, কিন্তু এবার কোনো বৃষ্টি ছিল না। অ্যাডিলেডের ময়দান, যেখানে ভারত কোনোদিন হারেনি ওডিআই ম্যাচ, সেখানেও ভারত হেরে গেল। গৌতম গম্ভীর এবং তার কোচিং স্টাফরা চ্যালেঞ্জ করেছে, যে যে কারনামাগুলো ভারতবর্ষ কখনো করেনি সেইগুলো তাদেরকে দিয়ে করাবে। ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়া থেকে শুরু করে, বর্ডার গাভাস্কার ট্রফি হেরে আসা থেকে শুরু করে, আজকে অ্যাডিলেডের মাঠে ওডিআই ম্যাচ হারা, সবকিছুই হচ্ছে ভারতীয় দলের। এবং বলতেই হয়, আজকের হারটা নিয়েও অনেক প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন অলরেডি উঠছে। বিরাট কোহলি সাইনিং অফ, যেটা একটা গেস্টার করেছে অ্যাডিলেড অডিয়েন্সের জন্য, সেটার জন্য সবাই স্পেকুলেট করছে বিরাট কোহলি হয়তো রিটায়ারমেন্টই নিয়ে নেবে। আজকে বিরাট কোহলি আবার ডাকে আউট হয়েছে, সবাই ক্রিটিসাইজ করছে বিরাট কোহলিকে। রোহিত শর্মাকে যদিও করতে পারছে না, কারণ রোহিত শর্মা আজকে পারফরমেন্স দিয়ে দিয়েছে 73 রানসে। যদিও আজকে রোহিত শর্মার একটা সেঞ্চুরির পারফরমেন্স ছিল, মানে সেঞ্চুরি আসতো আজকে, যেভাবে রোহিত শর্মা সেট হয়ে গেছিল, কিন্তু একটা সফট ডিসমিসালের মাধ্যমে কিন্তু রোহিত শর্মা আউট হয়ে যায়, এবং যার জন্য আমরা তার থেকে সেঞ্চুরিটা মিস করি। বাট বিরাট কোহলির ওপর কিন্তু প্রশ্ন উঠছে, এবং গোটা টিমের ওপর প্রশ্ন উঠছে। তো চলুন ম্যাচটা পুরোপুরি ডাইসেক্ট করা যাক। ভারত তো প্রথমে ব্যাটিং করে, এবং ভারত প্রথমে ব্যাটিং করার এতে রোহিত শর্মা 97 বলে 73 রান করে, কিন্তু গিল আর বিরাট কোহলি খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। শুভমান গিল 9 বলে 9 রান করে আউট হয়ে যায়, বিরাট কোহলি 4 বলে 0 আবার ব্যাক টু ব্যাক দুটো ডাকে আউট হয়। এবং শ্রেয়াস আইয়ার 77 বলে 61 রান করে। শ্রেয়াস আইয়ার আর রোহিত শর্মার যখন পার্টনারশিপটা চলছিল, তখন কিন্তু দেখে মনে হচ্ছিল যে ভারতীয় দল আজকে একটা খুব বড় টোটাল মানে লক্ষ্য স্থির করতে পারে, যেখানে অস্ট্রেলিয়ার জন্য মানে প্রবলেম হবে সেই লক্ষ্যটা, টার্গেটটা চেস করতে। বাট কিন্তু শ্রেয়াস আইয়ারের একটা মানে কি বলবো, জ্যাম্পাকে শ্রেয়াস আইয়ার আউট হবে এটা এক্সপেক্টও করা যায় না, কারণ শ্রেয়াস আইয়ার স্পিনের বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলে। শ্রেয়াস আইয়ার জ্যাম্পার এগেনস্টে বোল্ড হয়, এবং তার আগে রোহিত শর্মা মিচেল স্টার্কের বলে একদম সফট একটা ডিসমিসালের মাধ্যমে আউট হয়। এবং রোহিত শর্মা যাওয়ার আগে 97 বলে 73 রান, 7টা 4, 2টো 6 মারে। এবং রোহিত শর্মাকে দেখে কিন্তু খুবই একটা পারফেক্ট শেপ, পারফেক্ট ফর্মে দেখে আজকে মনে হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ শ্রেয়াস আইয়ারকে দেখেও মনে হচ্ছিল শ্রেয়াস আইয়ার যথেষ্ট ভালো খেলছিল আজকে। অক্ষর প্যাটেল তারপরে আসে 5 নম্বরে। তার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল, 41 বলে 44 রান করে, এবং 100-র ওপর স্ট্রাইক রেটে সে খেলছিল। যদিও অ্যাডাম জাম্পার বলে সেও ক্যাচ আউট হয়ে যায়। তারপর কে এল রাহুল অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে যায়। ওয়াশিংটন সুন্দর খেলতে পারে না, 14 বলে 12 রান। নীতিশ কুমার রেড্ডি 10 বলে 8 রান। লাস্টে এসে হার্ষিত রানা দু একটা শট মারে, যেখানে 18 বলে 24 রানের ইনিংস খেলে ভারতীয় দলের স্কোর 50 ওভারে 264 রান 9 উইকেটের বিনিময় কিন্তু তৈরি হয়। এখানে বলতেই হবে, অক্ষর প্যাটেল যে জায়গাটা খেলাটা ছাড়ে, তারপরে কিন্তু কে এল রাহুল ওয়াশিংটন সুন্দরকে যদিও 7 নম্বরে খেলানো হচ্ছে, বাট নীতিশ কুমার রেড্ডি 8 নম্বরে খেলছে। এই দুজনের জন্য কিন্তু একটা খুব বাজে মানে ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। নীতিশ কুমার রেড্ডিকে আইদার তুমি টপে খেলাও, সে কিন্তু প্রপার ব্যাটিং অলরাউন্ডার, এই কথাটা আমি আগেও বলেছি। হায়দ্রাবাদের হয়ে যদি তার পারফরমেন্স দেখো, মেনলি তার ব্যাটিং ওরিয়েন্টেড পারফরমেন্স আসে, নাকি বোলিং ওরিয়েন্টেড, কিন্তু তাও না। ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, এই দুজনকে যে নাম্বার গুলো দেওয়া হচ্ছে তাদের জন্য অনেকটাই নিচে। নীতিশ কুমার রেড্ডি অত নিচে এসেও খেলতে পারে না, জ্যাম্পার বলে স্ট্যাম্প আউট হয়ে যায়। এবং কে এল রাহুলের থেকে যেটা ভালো ইনিংস এক্সপেক্টেড ছিল, কে এল রাহুলও ফ্লপ হয়, যার ফলে কিন্তু কোনোভাবেই মোমেন্টামটা ক্রিয়েট হয় না ইনিংসটা 300 রানের দিকে যাওয়ার জন্য। তো 300 রান হয় না। অস্ট্রেলিয়ার জন্য কিন্তু 264 রানের 265 রানের টার্গেট আমরা ভেবেছিলাম ইজি হবে। বাট অ্যাডিলেডের যা পিচ অস্ট্রেলিয়া বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে না এটা টিপিক্যাল অ্যাডিলেডের পিচ। এখানে ফাস্ট বোলাররা যেভাবে বোলিং করছে, স্পিনারদের বল যেভাবে গ্রিপ হচ্ছে, দেখে কিন্তু সত্যি মনে হচ্ছিল যে ইন্ডিয়া টিম কিন্তু কুলদীপ যাদবকে মিস করেছে আজকে, যেভাবে জ্যাম্পা সাকসেসফুল হলো। যদিও যখন অস্ট্রেলিয়া ইনিংস শুরু হয়, মিচেল মার্স তাড়াতাড়ি আউট হয়ে যায় হর্ষদীপ সিং এর বলে, ট্রাভিস হেডও আউট হয়ে যায় হর্ষিত রানার বলে। বাট ম্যাথিউ শট আর ম্যাট রেনশোর মধ্যে একটা পার্টনারশিপ হয়, যেখানে শট 78 বলে 74 রান করে, এবং রেনশো 30 বলে 30 রান করে। এবং রেনশো আউট হওয়ার পর অ্যালেক্স ক্যারিও তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপর ম্যাথিউ শট হর্ষিত রানার বলে আউট হয়, কিন্তু কলোনিলি যে প্লেয়ারটা নামে 53 বলে 61 রানসের ইনিংস খেলে 115-র স্ট্রাইক রেটে, যেখানে সে 5টা 4 এবং একটা 6 মারে। মাইকেল ওয়েন 23 বলে 36 রান করে, 3টে 6 এবং 2টো 4-এর ইনিংস। এবার এই দুটো ইনিংসই কিন্তু অ্যাকচুয়ালি খেলার মোড়টা ঘুরিয়ে দেয়। এই দুটো ইনিংস মানে ম্যাথিউ ওয়েনের যে ইনিংসটা ছিল 23 বলে 36 রান,
সেই ইনিংসটাই কিন্তু অ্যাকচুয়ালি খেলার মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেয়। কারণ যখন অ্যালেক্স ক্যারি আউট হয়ে গেছিল, আমরা সবাই ভেবেছিলাম হয়তো ভারতীয় দল জিতে যাবে, কিন্তু ম্যাথিউ ওয়েন এবং কলোনিলির যে ইনিংসটা ছিল, সেখানে যে পার্টনারশিপটা ছোট্ট করে বিল্ড হয়, সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়। আহ, যদিও লাস্টের দিকে এসে হর্ষদীপ সিং ও মোহাম্মদ সিরাজ, জাভিয়ার বার্টলেট ও মিচেল স্টার্কের উইকেটটা নিয়ে নেয়, কিন্তু তারপরেও এই ম্যাচটা কিন্তু ইজিলি অস্ট্রেলিয়া জিতে যায় এবং 46 ওভার 2 বলে খেলাটা শেষও হয়ে যায়। এখান থেকে আমাদের কাছে কিন্তু দুটো তিনটে স্ট্রেট প্রশ্ন চলে আসছেই। এক তো লোকে বলছে বিরাট কোহলির ফর্ম, বিরাট কোহলির কি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত? সিরিজ শুরুর আগে থেকেই রোহিত বিরাট, রোহিত বিরাট, রোহিত বিরাট, রোহিত বিরাট হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় উঠতে পারে, সেটা হলো এই যে শুভমান গিল কন্টিনিউয়াস দুটো ম্যাচে ফ্লপ খেলো। শুভমান গিল কিন্তু গত বছর বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা ইন্ডিয়া টিম খেলতে গেছিল, সেখানে কিন্তু টেস্ট টিম থেকেও ড্রপ হয়ে গেছিল। যদিও তারপর তাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় টেস্ট টিমে, সেটা আলাদা বিষয়। বাট শুভমান গিলের দিকে কিন্তু কেউ আঙুল তুলছে না, শুধু বিরাট রোহিত, বিরাট রোহিত। ইনস্পাইট অফ তাদের এজটা ভুলে যান আপনি এক মুহূর্তের জন্য। তাহলে যদি পারফরমেন্স বিচার করা হয়, শুভমান গিলও কিন্তু ফ্লপ পারফরমেন্স দিয়েছে, বিরাট কোহলিও ফ্লপ পারফরমেন্স দিয়েছে। কথাটা দুজনের এগেনস্টে হওয়া উচিত, একজনের এগেনস্টে না। এটাই প্রথম ভুলটা হচ্ছে। দ্বিতীয় কথা, এই যে ব্যাটিং অর্ডার, নীতিশ কুমার রেড্ডিকে খেলাবে খেলাও, হার্দিকের বিকল্প হিসাবে খেলাবে খেলাও, সব ঠিক আছে। নীতিশ কুমার রেড্ডি এত নিচে কি করছে? 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে যদি দেওয়া হয়, এই 8 অব্দি ব্যাটিং খেলাতে হবে, এই মেন্টালিটিটাই তো খুব খারাপ। অস্ট্রেলিয়া জিততে গেলে কিন্তু কোথাও গিয়ে একটা বিরাট কোহলির মতো মেন্টালিটির ক্যাপ্টেন দরকার, যে কিনা স্ট্রেট আওয়ে 5টা বোলার নিয়ে খেলতে অ্যাগ্রি করবে। তাতে যদি 6টা ব্যাটসম্যান ফ্লপ খেয়ে যায়, 5টা বোলারের দম থাকবে উইকেট পেলে জেতানো। সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে আসছে না। নীতিশ কুমার রেড্ডি ইম্প্যাক্টফুল ব্যাটিং এ যতটা হতে পারবে, বোলিং এ নাই। তাই ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট যদি তাকে বোলিং অলরাউন্ডার না ভেবে ব্যাটিং অলরাউন্ডার ভাবতো, তাহলে কাজে দিত। এবং আরেকটা প্রশ্ন যেটা না বললেই নয়, কুলদীপ যাদব কেন এই টিমে নেই? এই কথাটা কিন্তু সবাই জিজ্ঞাসা করবে। অক্ষর প্যাটেল, সত্যি বলছি, অলরাউন্ডার হিসাবে তার অবদান খুবই ভালো। সে নাম্বার 5-এ খেলছে এবং আমার মনে হয় যুবরাজের লেগাসি যদি কেউ ক্যারি করতে পারে ওয়ানডে টিমে, তাহলে সেটা অক্ষর প্যাটেলই পারবে। কারণ তার বোলিং ব্যাটিং দুটো দিক থেকেই সে স্ট্রং। কিন্তু ওয়াশিংটন সুন্দর সেম ক্যালিবারের দুটো প্লেয়ারকে খেলাবার কি কোনো দরকার আছে? আমি ওয়াশিংটন সুন্দরের জায়গায় যদি কুলদীপকে খেলাই এবং নীতিশ কুমার রেড্ডিকে 7 নম্বরে খেলাতাম, তাহলে কি টিমের কি খুব হিউজ একটা চেঞ্জ হয়ে যেত? ওয়াশিংটন সুন্দর কি এমন কন্ট্রিবিউট করেছে ব্যাটিং এ অস্ট্রেলিয়ার মাটিতে, সেটাও কিন্তু দেখতে হবে। মানে এই জিনিসটা, কুলদীপ যাদব একটা উইকেট টেকার। আজকে দেখুন অ্যাডাম জাম্পা এসে কি খেলাই না খেললো। অ্যাডাম জাম্পা পুরো ইন্ডিয়া টিমের কোমরটাই ভেঙে দিল। সবাই ফাস্ট বোলার হেজেলউড এবং একে দেখে ভয় পাচ্ছিল, মিচেল স্টার্ককে দেখে। অ্যাডাম জাম্পা আউট অফ সিলেবাস এসে পুরো খেলাটা ঘুরিয়ে দিয়ে চলে গেল। সেই জায়গায় আমরা কিন্তু কুলদীপ যাদবকে খেলাচ্ছি না। সিরিজ হেরে গেলাম, সেটা আলাদা ব্যাপার যে আমরা সিরিজটা হেরে গেলাম। এবং হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচার জন্য পরের ম্যাচটা কিন্তু ইন্ডিয়াকে জিততেই হবে, নইলে কিন্তু ইন্ডিয়ান টিম হোয়াইট ওয়াশের একটা সম্মুখীন হবে। গত বছরও এরকম অক্টোবর নভেম্বরের সময় নিউজিল্যান্ডের হাতে আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম। এবছরও অক্টোবর নভেম্বরের দিকেই অস্ট্রেলিয়ার কাছে আমরা কিন্তু আবার হোয়াইট ওয়াশ হতে চলেছি। আবার সেই 3 ম্যাচের সিরিজ, আবার হয়তো কোনো হোয়াইট ওয়াশ আমরা দেখতে চলেছি। যদিও আমার এই টিমের থেকে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং আননেসেসারি বিরাট কোহলিকে নিয়ে এই ক্রিটিসিজমটা বন্ধ করা হোক। বিরাট কোহলি দুটো ম্যাচে ফ্লপ হয়েছে ঠিকই, কিন্তু তার ওয়ানডে ক্রিকেটের লেগাসি তাতে কমে যায় না। বিরাট কোহলি এতদিন খেলেনি, অস্ট্রেলিয়ার মাটিতে হঠাৎ করে খেলতে গেছে। সে তো ফ্লপ খেয়েছে, খারাপ লাগছে, ডাক পড়েছে, আলাদা ব্যাপার। তা বলে তাকে রিটায়ারমেন্টের নিয়ে সমালোচনা করা একদমই উচিত না। সে নিশ্চয়ই কামব্যাক করবে এবং যখন কামব্যাক করবে তখন একটা সেঞ্চুরি দিয়েই কামব্যাক করবে। এটা কিন্তু আপনারা মিলিয়ে নিন। আজকে তো রোহিত শর্মা খেলা দেখিয়ে দিয়েছে। রোহিত শর্মা তো 73 রানস করেছে এবং যথেষ্ট ভালো কন্ট্রোল ইনিংস খেলেছে একটা। রোহিত শর্মাকে নিয়ে তাই আর কোনো কথা উঠছে না। শুভমান গিলকে নিয়েও তো কথা ওঠা উচিত এবং নিচের দিকের ব্যাটসম্যানদের নিয়েও তো কথা ওঠা উচিত, যারা দুটো ম্যাচই ফ্লপ খেলো। যদি এজটাকে আমরা সাইড করে ভাবি, শুধু বিরাট কোহলি কি দায়ী এই ইন্ডিয়া টিমের হারার জন্য? এটাও কিন্তু সমর্থকদের ভেবে দেখতে হবে। হর্ষিত রানারই বা কি এমন মানে কন্ট্রিবিউশন আছে এই টিমে, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। যে তার, সে খুব খারাপ পারফরমেন্স করছে এটা আমি বলবো না, বাট সে যে খুব ভালো পারফরমেন্স করছে সেটাও বলা যাবে না। মনে রাখতে হবে কিন্তু মোহাম্মদ শামি এই টিমে চান্স পায়নি। মোহাম্মদ শামি কিন্তু রঞ্জি খেলছে। মোহাম্মদ শামি ছিল 2023 বিশ্বকাপের একমাত্র অত হাইয়েস্ট উইকেট টেকার। তাকে আমরা কিন্তু আর ইন্ডিয়া টিমে চান্স দিচ্ছি না, ইয়াং ব্লাডদের খেলাবো বলে। সো এই ছিল আজকের আমার এই ভিডিও।
আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ইন্ডিয়ার যে এই সিরিজ হার অস্ট্রেলিয়ার মাটিতে, ওডিআই সিরিজ হার, সেটা সম্বন্ধে আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ক্রিকেট রিলেটেড কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে। এই বলে এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।